লাস্ট ভিডিওতে আমি সংক্রমণজনিত চর্মরোগ নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে কার্যকারণের ভিত্তিতে যে অন্যান্য চর্মরোগের প্রকারগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওতে আমি অটো ইমিউন স্কিন ডিজিজ বা ইমিউন রিলেটেড স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করব এবং তার চিকিৎসা এবং ব্যবস্থাপনার বিষয়ে কথা বলবো। অটো ইমিউন স্কিন ডিজিজ হচ্ছে এমন সব চর্মরোগ যে চর্মরোগের ক্ষেত্রে শরীরের ইমিউন সিস্টেম ভুলবশত নিজের স্কিন সেল মানে সাধারণ সুস্থ স্কিন সেল বা টিস্যুকে আক্রমণ করে। এর ফলে স্কিনে দেখা যায় ক্রনিক ইনফ্ল্যামেশন, তারপরে ব্লিস্টার তৈরি হয়, র্যাশ, স্ক্যালিং বা স্কার এবং টিস্যু ডিস্ট্রাকশন দেখা যায়। তাহলে অটো ইমিউন স্কিন ডিজিজ হচ্ছে যে এই ক্ষেত্রে স্কিন ডিজিজ বা চর্মরোগের কারণ হচ্ছে শরীরের নিজের ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম যেখানে স্কিনকে রক্ষা করার কথা ছিল, যেমন আগের আলোচনা ছিল যে সংক্রমণজনিত চর্মরোগের ক্ষেত্রে শরীরের ইমিউন সিস্টেম সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে স্কিনকে রক্ষা করে। আর আজকের আলোচনার যে বিষয়বস্তু ইমিউন রিলেটেড স্কিন ডিজিজ, এই ক্ষেত্রে উল্টো বিষয়টি ঘটে। সেটি হচ্ছে ইমিউন সিস্টেম নিজেই তার স্কিনের হেলদি সেল বা টিস্যুকে আক্রমণ করে সেখানে রোগ তৈরি করে, অর্থাৎ স্কিনের সেল নষ্ট করে ফেলে, সেখানে ব্লিস্টার তৈরি হয়, র্যাশ তৈরি হয়, স্ক্যালিং তৈরি হয় বা স্কার তৈরি হয়। এভাবেই মূলত চর্মরোগের সৃষ্টি হয়। এটি হচ্ছে অটো ইমিউন স্কিন ডিজিজ। বিষয়টিকে যদি আরেকটু ব্যাখ্যা করে বলি তাহলে এই ক্ষেত্রে কি কি ঘটনাগুলো ঘটে সেটি হচ্ছে প্রথমত ইমিউন সিস্টেম ভুল করে। তাহলে স্বাভাবিকভাবে ইমিউন সিস্টেম হচ্ছে নিজের সেলকে তার চিনবার কথা এবং শরীরে বাইরে থেকে প্রবেশকারী জীবাণুর বিরুদ্ধে লড়াই করবার কথা, কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় ইমিউন সিস্টেম নিজেই স্কিন সেলের বিরুদ্ধে বা স্কিনের কিছু নির্দিষ্ট প্রোটিন বা বেজমেন্ট মেমব্রেনের বিরুদ্ধে সে অ্যান্টিবডি তৈরি করে। আর এই অ্যান্টিবডি তৈরি করার ক্ষেত্রে দেখা যায় ইমিউন সিস্টেম প্রথমে বি সেল সক্রিয় হয় এবং আইজিজি বা আইজিএম সাধারণত এই ধরনের অ্যান্টিবডি গুলো তৈরি করে। এই অ্যান্টিবডি গুলো স্কিনের নির্দিষ্ট গঠন যেমন হচ্ছে ডেসমোগ্লিন, তারপরে কোলাজেন, কেরাটিনোসাইট অ্যান্টিজেনের সাথে যুক্ত হয় এবং ইনফ্ল্যামেশন তৈরি করে। এই ইনফ্ল্যামেশন তৈরি হওয়ার ফলে এখানে কিছু কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়, অর্থাৎ কমপ্লিমেন্ট কিছু সিস্টেম সক্রিয় হয়ে যায়। যেমন অ্যান্টিবডি যখন অ্যান্টিজেনের সাথে যুক্ত হয় তখন কমপ্লিমেন্ট সিস্টেম যেমন C3, C5 এগুলো সক্রিয় হয় এবং এগুলো নিউরোফিল এবং ম্যাক্রোফেজ স্কিন টিস্যুতে চলে আসে এবং এখানে এনজাইম ছাড়ে যেগুলো স্কিন সেলকে ক্ষতিগ্রস্ত করে। এই ঘটনার ফলে এখানে ক্রনিক ইনফ্ল্যামেশন তৈরি হয় এবং টিস্যু ড্যামেজ হওয়া শুরু হয়। এই অটো অ্যান্টিবডি টি সেল এবং মেডিয়েটেড স্কিন অ্যাটাক এর ফলে টিস্যুর স্ট্রাকচার নষ্ট হয়ে যায়, ফলে দেখা যায় ফোসকা বা ব্লিস্টার পরে, ক্ষত তৈরি হয়, তারপরে পিগমেন্টেশন লস হয়, অনেক সময় চামড়া স্কিন মোটা হয়ে যায়, থিকেনিং হয়ে যায়, অনেক সময় স্কিন ব্যারিয়ার নষ্ট হয়ে যায় এবং এই অটোইমিউন স্কিন ডিজিজের ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু সেটি সংক্রমণের শিকারও হতে পারে। তাহলে আমরা যদি এই বিষয়টিকে অটো ইমিউন স্কিন ডিজিজ বা ইমিউন রিলেটেড স্কিন ডিজিজকে সারসংক্ষেপ করি তাহলে আমরা অনেকগুলো ডিজিজ পাবো, যেমন সোরাইসিসের ক্ষেত্রে যে বিষয়টি ঘটে সেটি হচ্ছে এক্ষেত্রে ইমিউন সিস্টেম কেরাটিনোসাইট সেল আক্রমণ করে, ফলে কেরাটিনোসাইট সেল অতিরিক্ত প্রলিফারেশন হয়, যার ফলে স্কিনের বাইরে অতিরিক্ত স্ক্যাল্প জমে। আমরা সোরাইসিসের পেশেন্টদের দেখি যে স্কিনের মধ্যে গুঁড়ো গুঁড়ো তৈরি হয়, ভুসির মতো তৈরি হয়, যেগুলো চুলকানোর পরে ঝরে ঝরে পড়ে। এর বাইরে যেমন ভিটিলিগোর ক্ষেত্রে মূলত মেলানোসাইট আক্রমণের শিকার হয় ইমিউন সিস্টেমের দ্বারা, তার ফলে মেলানোসাইট ডিস্ট্রাকশন হয় এবং ভিটিলিগোর ক্ষেত্রে আমরা জানি যেটাকে আমরা সেতি বলি বা লিউকোডার্মা বলি, স্কিনের পিগমেন্টেশন নষ্ট হয়ে যাওয়ার ফলে স্কিনের কালার নষ্ট হয়ে যায় এবং সেই জায়গাটি ফ্যাকাশে বা সাদাটে রঙের হয়ে যায়। যেমন অ্যালোপেশিয়া এরিয়াটা আমরা জানি অনেক সময় কার মাথায়, বিশেষ করে মাথায় হঠাৎ করে কোনো একটি নির্দিষ্ট অংশে গোল হয়ে টাক হয়ে যায়, একদম ফ্রেশ চকচকে টাক, পুরো চুলগুলি পড়ে যায়। এই ক্ষেত্রে মূলত হেয়ার ফলিকল অ্যাটাকের শিকার হয় ইমিউন সিস্টেমের দ্বারা, যার ফলে এই কয়েন শেপড বাল্বনেস দেখা দেয়। যেমন আরেকটি ইমিউন রিলেটেড স্কিন ডিজিজ হচ্ছে পেমফিগাস ভালগারিস। এক্ষেত্রে ডেসমোসোম অ্যান্টিবডি তৈরি হয় যার মধ্যে ফ্লাসিড ব্লিস্টার তৈরি হয়। যেমন বুলাস পেমফিগয়েড, এক্ষেত্রে বেজমেন্ট মেমব্রেন অ্যান্টিবডির দ্বারা আক্রমণের শিকার হয় এবং এখানে ব্লিস্টার তৈরি হয়। তারপরে স্ক্লেরোডার্মা, এই ক্ষেত্রে এক্সেস কোলাজেন তৈরি হয়, যার জন্য স্কিনের একটি নির্দিষ্ট অংশে অতিরিক্ত কোলাজেন জন্মে সেই স্কিনটা মোটা হয়ে যায়, টাইট হয়ে যায় এবং শাইনি হয়ে যায়। এর বাইরে আরেকটি স্কিন ডিজিজ রয়েছে, যদিও এটি প্রথমত স্কিন ডিজিজ নয়, এটিকে বলা হয় সিস্টেমিক ডিজিজ, যেমন লুপাসের ক্ষেত্রে একটা ইমিউন কমপ্লেক্সের সৃষ্টি হয়
অনেক সময় যে নাকের দুই পাশে বাটারফ্লাই শেপ র্যাশ তৈরি হয়, এবং এই চর্মরোগের সাথে অন্যান্য অর্গানের যুক্ত থাকে, জয়েন্টে পেইন থাকে, আরো কিছু অন্যান্য লক্ষণ থাকে। তাহলে আমরা যেটি বুঝলাম বা আমি বোঝানোর চেষ্টা করলাম সেটি হচ্ছে যে ইমিউন সিস্টেম যখন শরীরের সুস্থ সেল তার বিভিন্ন উপাদানকে আক্রমণ করে, তার ফলে যে চর্মরোগ দেখা দেয় সেটি হচ্ছে ইমিউন রিলেটেড স্কিন ডিজিজ বা অটো ইমিউন স্কিন ডিজিজ। এর মধ্যে রয়েছে সোরাইসিস, তারপরে রয়েছে ভিটিলিগো, অ্যালোপেশিয়া এরিয়াটা, তারপরে পেমফিগাস ভালগারিস, তারপরে বুলাস পেমফিগয়েড, স্ক্লেরোডার্মা, লুপাস। এই সমস্ত চর্মরোগগুলো হচ্ছে অটো ইমিউন স্কিন ডিজিজ। এগুলো প্রত্যেকটি চর্মরোগের আলাদা আলাদা করে লক্ষণ বা অন্যান্য বিষয় নিয়ে বিশদ আলোচনা করা যাবে, কিন্তু যেহেতু ভুক্তভোগী এবং অনেকেই এই বিষয়গুলোর সাথে পরিচিত, বিশেষ করে সোরাইসিস, তারপর ভিটিলিগো, অ্যালোপেশিয়া, ফলে এইগুলো আলাদা করে লক্ষণ বলে বোঝানোর প্রয়োজন নেই মনে হচ্ছে। তারপর এরকম সংক্ষিপ্ত ভিডিওতে আমি মূলত বেসিক যে ধারণা সেটি দেওয়ারই চেষ্টা করছি। তাহলে সাধারণত যে এই রোগ শনাক্ত করার ক্ষেত্রে আমাদের যে লক্ষণ, সেই লক্ষণ দেখি আমরা বুঝতে পারি, এবং রোগীর সাথে কথা বলে তার হিস্ট্রি নিয়ে আমরা বুঝতে পারি যে এটি সোরাইসিস। আর যেমন ভিটিলিগো তো সাধারণভাবে দেখা যায় শরীরে কোনো একটি নির্দিষ্ট অংশ সাদাটে টাইপের হয়ে যায়, অর্থাৎ তার যে শরীরে স্কিনের কালারটি নষ্ট হয়ে ফ্যাকাশে বা সাদা টাইপের হয়ে যায়। অ্যালোপেশিয়া তো আমরা বুঝতেই পারছি যে সব জায়গায় মাথার চুল আছে, কোনো একটি জায়গায় নির্দিষ্ট একটি জায়গার চুল পড়ে গেছে, সেটি অ্যালোপেশিয়া। তারপর পেমফিগাস ভালগারিস বা বুলাস পেমফিগয়েড, এগুলো আমরা দেখেই বুঝতে পারি। কিন্তু এগুলো দেখে আমরা বুঝতে পারলেও সেটি ইমিউন রিলেটেড কিনা সেটি পরীক্ষা করবার জন্য আমরা কিছু ব্লাড টেস্ট করে কনফার্ম হতে পারি, যেমন অ্যানা বা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট, তারপরে অ্যান্টি ডিএসডিএনএ টেস্ট, তারপরে অ্যান্টি ডেসমোগ্লিন অ্যান্টিবডি টেস্ট, তারপরে অ্যান্টি বিপি 180 বা তারপরে বিপি 230 অ্যান্টিবডি টেস্ট। অর্থাৎ এই টেস্ট গুলো যদি আমরা করি ব্লাডের, তাহলে আমরা সুনির্দিষ্ট অ্যান্টিবডি শনাক্ত করে আমরা ডিজিজের সুনির্দিষ্ট না এটা কার্যকরণটি শনাক্ত করতে পারবো। তো সেটি করলে আমরা নিশ্চিত হতে পারবো যে এটি অটো ইমিউন স্কিন ডিজিজ। এরপরে হচ্ছে চিকিৎসা ব্যবস্থাপনা। চিকিৎসা ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথমে তো বিষয়টি বলে রাখা ভালো এবং একটি পরিষ্কার বা স্বচ্ছ ধারণা থাকতে হবে এই বিষয়গুলোতে। অনেকেরই এই বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকবার জন্য অতিরিক্ত এক্সপেকটেশন তৈরি হয় এবং কিছু ভুল ধারণার জন্ম নেয়। সেটি হচ্ছে যখন স্কিন ডিজিজটি অটো ইমিউন স্কিন ডিজিজ হয়, অর্থাৎ যখন এটি ইমিউন রিলেটেড হয়, তখন কিন্তু সেটি পুরোপুরি সারিয়ে তোলা অনেক মুশকিল বা কঠিন, বা এটা একভাবে বললে অসম্ভব। কারণ আসলে ইমিউন সিস্টেমে কি কারণে এই ডিসরেগুলেশন হয় সেটি শনাক্ত করা যায় না। তাহলে অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমরা লড়াই করবার প্রস্তুতি রাখতে পারি, কিন্তু শতভাগ আমরা প্রস্তুত সে কথা বলবার সুযোগ নেই। ফলে যেহেতু এখানে ইমিউন সিস্টেম ডিসরেগুলেশন হয়, এখানে জেনেটিক কারণ থাকে, কিছু এনভায়রনমেন্টাল কারণ থাকে, অর্থাৎ এখানে শত্রুরা থাকে আনআইডেন্টিফাইড। তার ফলে আমাদের প্রধান যে লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে চিকিৎসার প্রধান লক্ষ্য হচ্ছে ইমিউন সিস্টেমকে মডিউলেট করা বা এটাকে বুস্ট করা, পিসফুল করা, যে অ্যান্টিবডি গুলো তৈরি হয় সেগুলোকে তুলনামূলকভাবে নিউট্রালাইজ করে রাখা, যাতে সেটাকে সুস্থ সেলকে আক্রমণ না করে, আর ইতিমধ্যে যে সেল এবং টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত আছে সেগুলোকে যতটা সম্ভব রিপেয়ার করা। তাহলে আমাদের চিকিৎসার উদ্দেশ্য হচ্ছে রোগীকে দীর্ঘদিন যাবত তার লক্ষণগুলো দূর করে উপশম দিয়ে তাকে সুস্থ রাখা, এবং বারবার যাতে এটি ফিরে না আসে সেই জন্য এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা করে রাখা, ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে রাখা। কিন্তু এটি পুরোপুরি বলবার সুযোগ নেই যে এটি পুরোপুরি চলে গিয়েছে আর কখনো হবে না, কারণ যেহেতু এখানে ইমিউন সিস্টেম এবং জেনেটিক ব্যাপারটা ইনভলভ, ফলে এই ব্যাপারটা পুরোপুরি সারিয়ে তোলবার কথা বলা যায় না, কিন্তু এটি আরোগ্য অবস্থায় রাখা সম্ভব, অর্থাৎ উপশমদায়ী অবস্থায় রাখা সম্ভব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কি প্লান্ট মেডিসিন রয়েছে? প্রথমত আমরা ইমিউন মডুলেশনের জন্য আমাদের যে প্লান্ট মেডিসিন, চমৎকার একটি প্লান্ট মেডিসিন হচ্ছে কারকুমা লঙ্গা। আপনারা অনেকেই জানেন যে এটি টারমারিক বা হলুদ, আমরা যে হলুদ খাই সেই হলুদ। তো সেই ক্ষেত্রে কখনো কখনো আমি রোগীদেরকে ঔষধ যদি নিতে না পারে বা ঔষধ দেওয়ার সুযোগ না থাকে, সেই ক্ষেত্রে কিছু কিছু হলুদ সেটি সাধারণ জলের সাথে মিশিয়ে হলুদ খেতে পারে, কিংবা হলুদ দিয়ে আক্রান্ত স্থানে প্রলেপ দিতে পারে, সেটি কিন্তু অনেক কার্যকরী হয়। এর বাইরে অ্যালোভেরার জেল কিংবা সরাসরি অ্যালোভেরা ডাইলিউট করে সেটিও আক্রান্ত স্থানে লাগানো যেতে পারে। ঔষধ হিসাবে এখানে খুব গুরুত্বপূর্ণ ভালো ঔষধ হচ্ছে উইদানিয়া সমিনিফেরা অশ্বগন্ধা এবং গ্লাইসিরিজা গ্লাবরা। এগুলো মূলত ইমিউন সিস্টেমকে পিসফুল করতে পারে। ইমিউন সিস্টেম যে ওভার অ্যাক্টিভ হয়ে যায়, যার জন্য অটো অ্যান্টিবডি তৈরি হয়, সেগুলো যাতে না হয় সেই জন্য উইদানিয়া সমিনিফেরা এবং গ্লাইসিরিজা গ্লাবরা
প্রথমে বলেছিলাম কার্কুমা লঙ্গা। এই 2-3টে মেডিসিন ইমিউন সিস্টেমকে পিসফুল করতে পারে এবং রোগের সংক্রমণ যাতে রিল্যাপস না হয়, বারবার না ফিরে আসে, সেই বিষয়টিকে তো এনশিওর করতে পারে। আর এর বাইরে হচ্ছে অলরেডি যেই টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই স্কিন সেলগুলোকে রিপেয়ার করা, স্কিনকে সুস্থ করে তোলা। সেই ক্ষেত্রে আমাদের অনেকগুলো মেডিসিন রয়েছে, যেটি আমি গত ভিডিওতে আলোচনা করেছি, যেমন অ্যাজাডিরিকটা ইন্ডিকা, তারপরে হচ্ছে বারবারিস একুইফোলিয়াম, তারপরে হাইড্রোকোটাইল এশিয়াটিকা, তারপরে সোরালিয়া করেলিফোলিয়াম। তাহলে দুইটি বিষয়, একটি হচ্ছে স্কিন রিপেয়ার করা, সেই ক্ষেত্রে অ্যাজাডিরিকটা ইন্ডিকা, এটি একই সাথে অ্যান্টিমাইক্রোবিয়াল, তারপরে হচ্ছে গিয়ে এটি স্কিন সেল রিপেয়ার করতে পারে। তারপরে বারবারিস একুইফোলিয়াম, তারপরে হাইড্রোকোটাইল এশিয়াটিকা, সোরালিয়া কর, এগুলো স্কিন প্রোটেক্টিভ। আর অন্যদিকে বলেছি অশ্বগন্ধা, গ্লাইসিরিজা গ্লাব্রা, কার্কুমা লঙ্গা, এগুলো স্কিনে মানে এগুলো হচ্ছে ইমিউন মডিউলেটর বা ইমিউন সিস্টেমকে সাপ্রেস করতে পারে, যাতে ইমিউন সিস্টেম এই সেলকে আক্রমণ না করে। তাহলে এই চিকিৎসার এই দুটি বিষয় যদি আমরা মাথায় রাখি, তাহলেই কিন্তু আমরা এই অটো ইমিউন স্কিন ডিজিজ আক্রান্ত রোগীদেরকে দীর্ঘদিন সুস্থ রাখতে পারবো। এবং তারা যদি এই ওষুধগুলি দীর্ঘদিন যাবৎ লো ডোজে সেবন করে, সেই ক্ষেত্রে তাদের যে বারবার যে ফিরে আসার যে প্রবণতা, সেটিও অনেকটা দীর্ঘায়িত হবে। অর্থাৎ তারা দেখা যাবে যে দীর্ঘদিন সুস্থ অবস্থায় থাকতে পারবে। কিন্তু তার মানে এটা বলার সুযোগ কম যে এটা পুরোপুরি সেরে গিয়েছে। সেই জন্য সবসময় সতর্কতামূলক অবস্থানে থাকতে হবে, লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথেই চিকিৎসা নিতে হবে এবং চেষ্টা করতে হবে সবসময় একটা ট্রিটমেন্টের মধ্যে থাকার। সুস্থ থাকলেও যেহেতু তার এই রোগের ইতিহাস আছে, ফলে মাঝে মাঝে ওষুধ সেবন করে ইমিউন সিস্টেমকে মডিউলেট রাখতে হবে বা সাপ্রেস রাখতে হবে, যাতে নতুন করে আবার ইসের শিকার না হয়, মানে নতুন করে আবার সেই রোগটি ফিরে না আসে। তো এভাবেই যদি আমরা অটো ইমিউন স্কিন ডিজিজের চিকিৎসা দিই, তাহলে কিন্তু আমরা নিজেরাও চিকিৎসক হিসেবে সফল হব এবং রোগীরাও কিন্তু উপশম লাভ করবে বা সুস্থ থাকতে পারবে। এবং রোগীদের তার রোগটা সম্পর্কে পরিষ্কার একটি ধারণা দিতে হবে, বলতে হবে যে আপনার এই সমস্যাটি আপনার ইমিউন সিস্টেমের সাথে রিলেটেড, ফলে আপনি সুস্থ হয়ে যাওয়ার পরেও চিকিৎসকের সাথে ব্যবস্থাপনায় থাকবেন এবং নিয়মিত ওষুধ সেবন করবেন, তাহলে আপনার এটি রোগটি ফিরে আসবে না। তো এই ছিল অটো ইমিউন স্কিন ডিজিজ নিয়ে আলোচনা। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনুরোধ করব ভিডিওটি শেয়ার করবেন, প্রয়োজনীয় মতামত কমেন্ট করে জানাবেন। আপনার সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।